আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের রসায়নটাকে সহজ করে দেওয়ার জন্য। রসায়ন দ্বিতীয় পত্রের আমরা সেকেন্ড চ্যাপ্টারের জৈব যৌগের নামকরণের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি অনেকগুলো ভিডিও আমাদের আপলোড রয়েছে, আমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিব যাতে আমাদের পরবর্তী নামকরণগুলো আমাদের জন্য সহজ হয়। এখন আমরা যে নামকরণটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের নামকরণ। এটা করার জন্য অবশ্যই আমরা এর সাধারণ সংকেত একটু জেনে নিব। সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1 COOH। এই যে যৌগটার যে সাধারণ সংকেত, এই সাধারণ সংকেতে আমি যে COOH দেখতে পাচ্ছি, এই COOH হচ্ছে আমার এই ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক, যেটা নির্ধারণ করবে কোন একটা জৈব যৌগ আমার পরীক্ষার প্রশ্নে আসছে। আমি যদি কোনো জৈব যৌগের মধ্যে COOH দেখি তাহলে আমি বুঝে যাব যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড জৈব যৌগের সমগোত্র শ্রেণীর একটি যৌগ। এটার যদি আমি কার্বনের এখানে n এর মান যদি 4 ধরি তাহলে C4H2 + 1 COOH। তো এখানে ক্যালকুলেট করলে আমরা দেখতে পারবো C4H9 COOH। এখানে কিন্তু আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকারী মূলকের যে কার্বনটা আছে সেই কার্বনটা কিন্তু আমার এই মেন যে 4টা কার্বন তার সাথে কিন্তু যুক্ত হবে। তাহলে আমার এই যৌগের মধ্যে আমি দেখতে পাচ্ছি মোট 5টা কার্বন রয়েছে। যেহেতু 5টা কার্বন রয়েছে, 5 কার্বনের জন্য আমার গ্রিক বা ল্যাটিন যে নামটা হবে সেটা হচ্ছে পেন্ট হবে, এবং এই যৌগের মধ্যে এরা কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত থাকবে। সেই জন্য অ্যালকেনের ধারাবাহিকতাটা মেনটেন হবে এবং আমরা লিখব হচ্ছে পেন্টেন প্লাস অয়িক অ্যাসিড। এবং যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে পেন্টানয়িক অ্যাসিড। এখন এটা ছিল খুবই স্বাভাবিক নামকরণ। এর পরের ধারাবাহিকতায় আমরা একটু ভিন্ন ওয়েতে নামকরণগুলো দেখব। তার আগে আমরা একটা জিনিস মনে রাখবো যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকারী মূলকটি, এই কার্যকারী মূলকটি হয় জৈব যৌগের শুরুতে থাকবে, না হলে জৈব যৌগের লাস্টে থাকবে। কখনোই জৈব যৌগের ভেতরে বা শাখা শিকল আকারে কখনোই এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলকটি থাকবে না। যদি থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই IUPAC এর নামকরণ অনুসারে নাম হবে না, সেটা অন্য কোনো পদ্ধতির নামকরণে চলে যাবে। তো ব্যাপারটা কেমন থাকতে পারে, যেমন আমি যেটা বলতেছি যে CH3 কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকারী মূলকটি এটা শুরুতে থাকতে পারবে বা লাস্টে থাকতে পারবে। শুরুতে কেমন? শুরুতে হচ্ছে এরকম, যেমন আমি যদি বলি CH2COOH। তো এই রকমভাবে কিন্তু আমার থাকতে পারবে, অর্থাৎ শুরুতে থাকতে পারবে, লাস্টে থাকতে পারবে, মাঝে এই রকম শাখা শিকলের মতো করে থাকতে পারবে না। তো এখন আমি এটারই নামকরণের ধারাবাহিকতা একটু ভিন্ন হইতে নামকরণগুলো দেখব, এবং নামকরণগুলোর জন্য আমরা যদি এটা একটু মুছে দেই এবং নামকরণের জন্য যদি আমরা যৌগটা লিখি, এই জৈব যৌগের নামকরণের জন্য প্রথমেই আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই জৈব যৌগের প্রধান শিকল নির্বাচন করতে হবে। প্রধান শিকল নির্বাচনের সময় অবশ্যই আমাকে যেটা খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে অধিক কার্বন বিশিষ্ট হতে হবে এবং কার্যকারী মূলক যুক্ত হতে হবে। এবং আমি অধিক কার্বন বিশিষ্ট এবং কার্যকারী মূলক যুক্ত একটা শিকলই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট একটি শিকল। এবং আমরা কিন্তু আরও একটা কথা বলেছিলাম নামকরণের নিয়মাবলীর সময়, যেখানে আমরা বলছিলাম যে অবশ্যই কার্বনের সাথে শিকল হওয়া সম্ভব, কার্বনের সাথে অ্যামিনো, কার্বনের সাথে ক্লোরো, এগুলোতে কিন্তু শিকল হওয়া সম্ভব নয়। সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে এইটা যেহেতু আমাদের প্রধান শিকল আমাদের যখন নির্বাচন করা শেষ হয়ে গেছে, তার পরবর্তী কাজ হবে আমাদের 1 নম্বর কার্বন চিন্তা করা। তাহলে 1 নম্বর কার্বন যদি আমরা চিন্তা করতে চাই, এই ক্ষেত্রে আমরা অন্য ক্ষেত্রে কি জানি? অন্য ক্ষেত্রে জানি হচ্ছে আমাদের যৌগটাকে বাম থেকে ডানে কাউন্ট করতে হয়, ডান থেকে বামে কাউন্ট করতে হয়, এবং তাদের কার্যকারী মূলকগুলো যোগ করতে হয়। যেদিক থেকে কম মনে হয় সেদিক থেকে আমরা 1 নম্বর কার্বন চিন্তা করে থাকি। কিন্তু এইখানে এই যৌগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো সেটি হচ্ছে আমাদের কার্যকারী মূলক যেখানেই থাকবে সেইখান থেকে 1 নম্বর কার্বন শুরু হবে। আর আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগের কার্যকারী মূলকটি শুরুতে থাকতে পারে বা লাস্টে
থাকতে পারে। তার মানে কার্যকারী মূলকটি আমার যেখানে থাকবে ঠিক সেইখান থেকেই 1 নাম্বার কার্বন শুরু হবে। কোনো একটা মুভির ডায়লগ এমন ছিল যে আমি যেখানে দাঁড়াই ঠিক সেইখান থেকে লাইনের শুরু হয়। তো এই কথাটার ধারাবাহিকতা কিন্তু আমরা এই জৈব যৌগের ক্ষেত্রে বলতে পারি। এই জৈব যৌগের কার্যকারী মূলকটি যেখানে থাকবে ঠিক সেইখান থেকে 1 নাম্বার কার্বন শুরু হবে। তো এটা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা একটু মনে রাখবো কষ্ট করে। তো এটা যদি 1 নাম্বার কার্বন হয়, আমরা এখান থেকে 1 নাম্বার কার্বন ধরবো। যখন আমাদের 1 নাম্বার কার্বন নির্ধারণ করা শেষ হয়ে গেছে, তখন আমাদের কাজ হবে এই যৌগের মধ্যে যতগুলো শাখা শিকল আছে সেই শাখা শিকলগুলোকে তাদের আলফাবেটিক অর্ডার অনুসারে লেখা। এই যে শাখা শিকলগুলোকে তাদের আলফাবেটিক অর্ডার অনুসারে আমি লিখব। তাহলে কি কি শাখা শিকল আছে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা শাখা শিকল আছে এই যৌগের মধ্যে। একটা আছে নাইট্রোর N এবং আরেকটা আছে অ্যামিনোর A। আলফাবেটিক অর্ডার অনুসারে আমরা জানি অ্যামিনো আগে আছে, যেহেতু অ্যামিনোর A আগে আছে তো অবশ্যই আমরা অ্যামিনোর কথা আগে লিখব, নাইট্রোর কথা পরে লিখব। তো এইখানে আমাদের প্রথম কাজই হবে হচ্ছে এটা যেহেতু আমরা এটাকে 1 নাম্বার কার্বন চিন্তা করেছি, তাহলে 1 2 3 4 আমার অ্যামিনোটা আছে 4 নাম্বার কার্বনে, এজন্য আমরা লিখব 4 অ্যামিনো লিখব, হাইপেন দিব। এরপর আমার বাকি আরেকটা শাখা শিকল আছে এবং সেটি হচ্ছে নাইট্রো, এবং আমরা দেখতে পাচ্ছি নাইট্রো হচ্ছে 2 নাম্বার কার্বনে আছে, এর জন্য 2 নাইট্রো। যখন আমার শাখা শিকলগুলো লেখা শেষ হয়ে গেছে, এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে আমার এই যৌগটা কয় কার্বন বিশিষ্ট একটি যৌগ। আমি দেখতে পাচ্ছি এই কার্বনটা আমার 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট একটি যৌগ। যেহেতু যৌগটা আমার 5 কার্বন বিশিষ্ট একটি যৌগ, তাহলে 5 কার্বন বিশিষ্ট যৌগ হওয়ার জন্য আমরা লিখব হচ্ছে গ্রিক বা ল্যাটিন যে নামটা সেটা হচ্ছে পেন্ট লিখব। আমরা জানি যে এই যৌগটা কার্বন কার্বন একক বন্ধনে থাকবে, অবশ্যই অ্যালকেনের ধারাবাহিকতাটা মেনটেন হবে, তাহলে আমরা লিখব হচ্ছে পেন্টেন। আর যেহেতু এটা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের জৈব যৌগের নামকরণ, তাহলে এর উচ্চারণ হবে হচ্ছে ওয়িক অ্যাসিড। তাহলে উচ্চারণটা যদি ওয়িক অ্যাসিড হয় তাহলে নাম হবে হচ্ছে পেন্টানয়িক অ্যাসিড। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 4 অ্যামিনো 2 নাইট্রো পেন্টানয়িক অ্যাসিড। অবশ্যই একটু চাপাই চুপুই লিখব পেন্টানয়িক অ্যাসিড, কোনো প্রকারের কোনো স্পেস যাতে না থাকে, পেন্টানয়িক অ্যাসিড। এখন যখন পেন্টানয়িক অ্যাসিড লেখা হয়ে যাবে তখন আমাদের নামকরণে কিন্তু শেষ নয়। এখন নামকরণের এর পরবর্তীতে আমাদের কি কাজ করতে হয়? এর পরবর্তীতে কাজ করতে হয় হচ্ছে আমার যে যৌগটা, সেই যৌগের যে কার্যকারী মূলক, সেই কার্যকারী মূলক কত নম্বর কার্বনে আছে সেই কার্বন সংখ্যাটা কিন্তু আমাদের লাস্টে উল্লেখ করতে হয়। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনে কার্যকারী মূলক আছে, তো আমার এখানে পেন্টানোয়িক অ্যাসিড 1 আমি লিখতে পারি। এর দ্বিতীয় যে নামকরণটা আছে, এই দ্বিতীয় নামকরণটা যদি আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় নামকরণটা হচ্ছে 4 অ্যামিনো 2 নাইট্রো পেন্ট। এই যে পেন্টানোয়িক অ্যাসিডের এখানে আমরা লিখব হচ্ছে পেন্ট 1 ওয়িক অ্যাসিড, পেন্ট 1 ওয়িক অ্যাসিড। এইটাই হচ্ছে আমার দ্বিতীয় নামকরণ, যেটা হচ্ছে 4 অ্যামিনো 2 নাইট্রো পেন্ট 1 ওয়িক অ্যাসিড। তাহলে এই দুইটা নামকরণের যে কোনো নামকরণটা আমার দরকার হতে পারে, আমার অপশানে থাকতে পারে, বা আমার নামকরণের নিয়ম অনুসারে আমি যে কোনো নামকরণটা করতে পারি। তো এইটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারছি। এই নামকরণের ধারাবাহিকতা আমরা যদি আরেকটা নামকরণ করি তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। দ্বিতীয় যে নামকরণটা আমরা করব, সেই দ্বিতীয় নামকরণের যৌগটা লেখার পর আপনারা খাতা নেবেন, খাতা নিয়ে নিজে নিজে আসলে এই নামকরণটা করবেন, নামকরণের অবশ্যই নিয়মাবলী অনুসারে। তো এখন যদি আমরা দ্বিতীয় নামকরণের জন্য যৌগটা লিখি, যৌগটা যদি এরকম হয় HCCH2 CH3 CCl CH NH2 CH2 COOH। এই যে যৌগটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই যৌগটার ক্ষেত্রে আমার নামকরণের নিয়ম অনুসারে প্রথম কাজ প্রধান শিকল নির্বাচন করা, এবং প্রধান শিকল যখন আমার নির্বাচন করার জন্য আমাকে অধিক কার্বন বিশিষ্ট এবং কার্যকারী মূলক যুক্ত হতে হবে।
এবং আমি দেখতে পাচ্ছি আমার এই যে শিকলটা আছে কার্বন কার্বন, এই শিকলটা হচ্ছে আমার সবচেয়ে বেশি কার্বনযুক্ত এবং এইখানেই কিন্তু কার্যকারীমূলক আছে। তার মানে অধিক কার্বন বিশিষ্ট এবং কার্যকারীমূলকযুক্ত শিকল হচ্ছে আমার এই যে এইটা। তো এইটা যখন আমার প্রধান শিকল যখন নির্বাচন করা শেষ, প্রধান শিকল নির্বাচন করা শেষ হয়ে যাওয়ার পর আমার দ্বিতীয় কাজ হচ্ছে 1 নম্বর কার্বন চিন্তা করা। আমি কোন দিক থেকে 1 নম্বর কার্বন চিন্তা করব? ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আমরা 1 নম্বর কার্বন সেটাই চিন্তা করি যেখান থেকে আমার কার্যকারী মূলক থাকে। এটাতেও কার্যকারী মূলক আছে, আমি দেখতে পাচ্ছি এখানেও কার্যকারী মূলক আছে। অর্থাৎ আমি চাইলে আমি এখান থেকে 1 নম্বর কার্বন চিন্তা করতে পারবো, এখান থেকে 1 নম্বর কার্বন চিন্তা করতে পারবো। আমি যেদিক থেকেই 1 নম্বর কার্বন চিন্তা করব আমার জন্য কোনো অসুবিধা নাই, আমার নামকরণটা হবে। তার মানে আমি কি করব? আমি চিন্তা করলাম আমি এদিকে 1 নম্বর কার্বন চিন্তা করলাম। তার মানে এটা যদি 1 নম্বর কার্বন হয়, 1 নম্বর কার্বন আমার নির্ধারণ করা শেষ। 1 নম্বর কার্বন নির্ধারণ করা শেষ হয়ে গেলে এর পরবর্তী কাজ হবে যে এই যৌগের মধ্যে যে শাখা শিকলগুলো আছে, শাখা শিকলগুলোকে তাদের আলফাবেটিক অর্ডার অনুসারে লেখা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যৌগের মধ্যে যে শাখা শিকলগুলো আছে সেটা হচ্ছে মিথাইল আছে, তো মিথাইলের আলফাবেটিক অর্ডারে এম। আর আমরা যদি দেখি ক্লোরো আছে, ক্লোরোর সি। আর আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো আছে, অ্যামিনোর এ। তো এই তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো আলফাবেটিক অর্ডারে সবচেয়ে আগে আছে, তারপরে ক্লোরো আছে, তারপরে মিথাইল আছে। তাহলে অ্যামিনোর কথা আমরা অবশ্যই আগে লিখব, তারপরে ক্লোরো, তারপরে মিথাইল। আমি যদি এটাকে একটু লিখে ফেলি ধারাবাহিকভাবে, তো ধারাবাহিকভাবে যদি আমরা লিখি তাহলে আমরা প্রথমেই লিখব হচ্ছে অ্যামিনোর কথা। যেহেতু আমরা এখানে 1 নম্বর কার্বন এটাকে চিন্তা করেছি, 1 2 3 অ্যামিনো 3 নম্বর কার্বনে আছে, 3 অ্যামিনো লিখব। 3 অ্যামিনো লেখার পর তার পরবর্তী কাজ হবে হচ্ছে আমাদের ক্লোরোর কথা লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4 নম্বরে ক্লোরো আছে, 4,4 ডাইক্লোরো 4,4 কেন দিচ্ছি? 4 নম্বর কার্বনেই একই শাখা শিকল যেহেতু 2 বার আছে সেজন্য 4,4 2 বার আমার কার্বন সংখ্যাকে উল্লেখ করতে হয়েছে। ডাইক্লোরো এটুকু লেখা শেষ হয়ে যাওয়ার পর আমাদের আছে হচ্ছে মিথাইল আছে হচ্ছে 5 নম্বর কার্বন, এই জন্য 5 মিথাইল। যখন আমার শাখা শিকলগুলোকে তাদের আলফাবেটিক অর্ডার অনুসারে লেখা শেষ, এর পরবর্তী কাজ হচ্ছে আমার এই যৌগটা কয় কার্বন বিশিষ্ট একটি যৌগ। আমি দেখতে পাচ্ছি এই যৌগটা হচ্ছে 1 2 3 4 5 6 7 কার্বন বিশিষ্ট একটি যৌগ। তাহলে 7 কার্বন বিশিষ্ট যৌগ হলে আমরা লিখবো হচ্ছে হেপ্ট লিখবো। এবং যেহেতু এরা কার্বন কার্বন একক বন্ধনে আছে তো সেই জন্য হেপটেন প্লাস অয়িক অ্যাসিড, তাহলে নামটা হবে হচ্ছে হেপটানয়িক অ্যাসিড। তাহলে আমি এইখানে মিথাইলের পর লিখব হচ্ছে হেপটানয়িক অ্যাসিড। যখন আমার হেপটানয়িক অ্যাসিড লেখা শেষ, এইটুক লেখা শেষ, তার পরবর্তী কাজ কি? তাহলেই কিন্তু আমার নামকরণ শেষ নয়। এর পরবর্তীতে আমাদের করতে হবে হচ্ছে এই যৌগের মধ্যে কয়টা কার্যকারী মূলক আছে তাদের কার্বন সংখ্যা সহ এটাকে উল্লেখ করতে হবে। তাহলে আমি যদি দেখি এখানে কার্যকারী মূলক আছে হচ্ছে 2টা এবং তাদের কার্বন 1 নম্বর কার্বনে আছে এবং 7 নম্বর কার্বনে আছে। তাহলে আমরা লিখব হেপটানয়িক অ্যাসিড 1,7, হেপটানয়িক অ্যাসিড 1,7। এর যে দ্বিতীয় নামটা, এই দ্বিতীয় নামটা হবে কেমন? যে 3 অ্যামিনো 4,4 ডাইক্লোরো 5 মিথাইল হেপ্ট 1,7 ডাইঅয়িক অ্যাসিড। এইভাবে হচ্ছে আমরা দ্বিতীয় নামকরণটা করে থাকি। তো এই ধারাবাহিকতায় আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের নামকরণ কীভাবে করতে হয়। আমরা অবশ্যই পারবো, আমাদের বইতে অনেক প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিসগুলো আমরা দেখবো, ইনশাআল্লাহ অবশ্যই আমরা পারবো। নিজে হাতে ওই আমাদের বইয়ের প্র্যাকটিসগুলো নিজ হাতে করব, তাহলে দেখবো যে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়েছে। নিজ হাতে যত বেশি করা যাবে, যত বেশি প্র্যাকটিস করা যাবে তত আমাদের জন্য ভালো হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।